সম্প্রীতিকালে শ্রীলঙ্কায় যে সংকট দেখা দিয়েছিল তা আমরা সবাই দেখেছি। দেশে যথেষ্ট আয়ের উৎস না থাকার কারণে, দেশের সোনা ও রিজার্ভের অর্থের অভাব, পলিটিক্যাল ইনস্টেবিলিটি এছাড়া নানান কারণে ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত এই দেশ আর্থিক সংকট সহ এক অন্ধকারের মধ্যে আটকে আছে। শ্রীলঙ্কার এই পরিস্থিতিকে লক্ষ্য করে কিছু এক্সপার্ট এটা মনে করতেছে যে ঠিক একই পরিস্থিতি হতে চলেছে উত্তর এশিয়ার বাকি দেশগুলোতেই। পাকিস্তান ও নেপাল ছাড়াও বঙ্গোপসাগরের তীরে অবস্থিত বাংলাদেশের নাম জড়াতে দেখা যাচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা এটা বিশ্লেষণ করার চেষ্টা করব যে ঠিক যে পরিস্থিতিতে শ্রীলঙ্কা অতিক্রম করেছে ঠিক একই পরিস্থিতি আগামী সময়ে বাংলাদেশের মধ্যেও তৈরি হতে পারে। আর যদি এমনটা হয় তাহলে কোন কোন প্রধান কারণ যেগুলি দেখে এক্সপার্টরা এমনটা অনুমান করছে। বাংলাদেশ দ্বারা শেষ কয়েক বছরে ভালো গ্রোথের প্রমাণ থাকার পরেও আর্থিক সংকটের অনুমান আমাদের এই প্রশ্নকে অনেকটাই আকর্ষণীয় করে তোলে। এই সমস্ত বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টিপে অল করে রাখুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। 1971-এর সময় পাকিস্তান থেকে স্বাধীনতা নেওয়ার পর বাংলাদেশকে অনেক উঁচু নিচু ও সংগ্রামের মধ্য দিয়ে পার হতে হয়। দেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের হত্যা থেকে শুরু করে হোসেন মোহাম্মদ ইরশাদের স্বৈরতন্ত্র শাসন পর্যন্ত দেশে আলাদা আলাদা চিন্তাধারা, আলাদা আলাদা রাজনৈতিক শাসন ছিল। কিন্তু 21 শতক আস্তে আস্তে বাংলাদেশকে ভারত উপমহাদেশে সবচেয়ে স্থিতিশীল দেশ হিসেবে বিবেচনা করা হয়। দেশে উর্বর জমি, বাণিজ্যিক বন্দর, উপযুক্ত কর্মবাহিনীর উপস্থিতি ধীরে ধীরে বাংলাদেশকে আর্থিকভাবে শক্তিশালী করে তোলে। স্বাধীনতার 51 বছর পর বাংলাদেশ একটি সফল লোকতন্ত্র হিসেবে উঠে আসে। যদি অর্থনৈতিক দিক থেকে দেখা যায় তাহলে ভারতের পর ভারতীয় উপমহাদেশে বাংলাদেশ দ্বিতীয় সবচেয়ে বড় অর্থনীতি। এই মুহূর্তে বাংলাদেশের জিডিপি পিপিপি অর্থাৎ পারচেজিং পাওয়ার প্যারিটি বা ক্রয় ক্ষমতা সমতা অনুযায়ী বাংলাদেশের টোটাল জিডিপি $1.1 ট্রিলিয়ন। তো এখানে প্রশ্ন হলো, এমন এক দেশ যেখানে ওয়ার্কফোর্সের কোনো কমতি নেই, দেশে উপযুক্ত আর্থিক উপাদানের উপস্থিতি এবং রাজনৈতিকভাবে দেখলেও অন্যান্য দেশের থেকে বাংলাদেশ অনেকটাই স্থিতিশীল। এমন কোনো দেশের জন্য এটা বলা যে আগামী সময়ে এই দেশটি সংকট ও অন্ধকারের মধ্যে প্রবেশ করবে, তাহলে এই কথাটা কিভাবে মেনে নেওয়া যায়? কিন্তু বিশ্বের অনেক পলিটিক্যাল ও অর্থনৈতিক এক্সপার্ট আছে যারা একটি বাক্যে একটা কথাই বলছেন যে আগামী সময়ে বাংলাদেশ হতে চলেছে পরবর্তী শ্রীলঙ্কা। তো চলো এক এক করে এই কারণগুলিকে বিশ্লেষণ করা যাক, যেগুলি আগামী সময়ে বাংলাদেশের সংকটের এক্সপার্ট দ্বারা মুখ্য কারণ মানা হচ্ছে। প্রথম কারণটি ধরা হচ্ছে দেশের মধ্যে ক্রমাগত মূল্যবৃদ্ধি। একটি আদর্শ ইনফ্লেশন রেট দেশের ইকোনমিকে বুস্ট করার জন্য পজিটিভ ফোর্স হিসেবে কাজ করে, কিন্তু এই আদর্শ রেট থেকে ইনফ্লেশন রেট কম বা বেশি হওয়া দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর। বিভিন্ন এক্সপার্টদের মতে মূল্যবৃদ্ধি বাংলাদেশের মধ্যে আসা সংকটের মুখ্য কারণ হতে পারে। 2022-এর বাংলাদেশের ব্যুরো অব স্ট্যাটিস্টিক্সের রিপোর্ট অনুযায়ী জুন মাসের ইনফ্লেশন ছিল 7.56%। এই ইনফ্লেশনের কারণে লাস্ট 9 বছরের রেকর্ড ব্রেক করে মূল্যবৃদ্ধি সর্বোচ্চে পৌঁছেছে। বিশেষজ্ঞদের মতে দেশে খুব মূল্যবৃদ্ধির কারণে দৈনন্দিন জীবনে ব্যবহৃত জিনিসের দাম অনেক অংশেই বৃদ্ধি পেয়েছে, যার প্রভাব দেখা দিয়েছে দেশের নিম্নবর্গের মানুষের উপর। মে 2022-এর এক তথ্য অনুযায়ী বাংলাদেশের 18.54% মানুষ দরিদ্র সীমার নিচে রয়েছে। এছাড়া বাংলাদেশের জনসংখ্যার একটা বড় অংশ লোয়ার মিডিল ক্লাস ক্যাটাগরি থেকে অবস্থান করে। মূল্যবৃদ্ধির কারণে সবার প্রথম প্রভাব পড়বে এই দুই শ্রেণীর লোকেদের উপর। দেশের সরকার যদি সময় থাকতে ইনফ্লেশনকে কন্ট্রোল না করে তাহলে অত্যাধিক মূল্যবৃদ্ধির কারণে দেশের সাধারণ জনগণ রাস্তায় নেমে পড়বে, যেটা ঘটেছিল শ্রীলঙ্কায়। এখানে দ্বিতীয় কারণটি ধরা হচ্ছে দেশের ফরেক্স রিজার্ভের কমতি। শ্রীলঙ্কার ইকোনমিক ক্রাইসিসের যে প্রধান কারণটি ধরা হয় সেটাও ছিল ফরেক্স রিজার্ভের কমতি। ফরেক্স রিজার্ভ বা ফরেক্স এক্সচেঞ্জ রিজার্ভ কোনো দেশের সেন্ট্রাল ব্যাংকে থাকা এমন এক অস্ত্র যার দ্বারা সরকার আন্তর্জাতিক বাণিজ্য করার কাজে লাগায়। ফরেক্স রিজার্ভে যে কোনো দেশের কাছে সম্পদ হিসাবে সোনা ও ফরেন কারেন্সি এর ভান্ডার থাকে, যার ব্যবহার আন্তর্জাতিক মার্কেটে বাণিজ্যের জন্য ব্যবহার করা হয়। সেটা মিডিল ইস্টের কোনো দেশের কাছ থেকে ক্রুড অয়েল হতে পারে অথবা ইউরোপের কোনো দেশের কাছ থেকে খাদ্যদ্রব্য, যার সমস্ত লেনদেন ফরেক্স রিজার্ভ দিয়ে করা হয়। বিশেষজ্ঞদের মতে শ্রীলঙ্কার মতোই বাংলাদেশের ফরেক্স রিজার্ভ ক্রমাগত কমেই চলেছে। 22 জুলাই 2022-এর ডেটা অনুযায়ী বাংলাদেশের ফরেক্স রিজার্ভ শুধুমাত্র $40 বিলিয়ন বাকি আছে, যেটা শুধু 5 মাসের জন্য ইম্পোর্ট করার মতো অর্থ। যদি সময় থাকতে বাংলাদেশ সরকার ফরেক্স রিজার্ভকে সংশোধন না করে তাহলে আগামীতে বাংলাদেশ নিজের ঘাটতি মেটানোর জন্য আরও বেশি হেভি লোন নিতে বাধ্য হবে, আর তাহলে হয়তো শ্রীলঙ্কার মতো বাংলাদেশও ডেট ট্র্যাপ পলিসির সম্মুখীন হতে পারে। তৃতীয় কারণটি হলো দেশের ইম্পোর্ট ও এক্সপোর্ট অর্থাৎ আমদানি ও রপ্তানির মধ্যে ব্যবধানের বৃদ্ধি। প্রত্যেক দেশ কম বেশি একে অপরের উপর নির্ভরশীল আমদানি ও রপ্তানির ক্ষেত্রে, কিন্তু কোনো দেশের নির্দিষ্ট সীমার থেকে বেশি ইম্পোর্ট অর্থাৎ আমদানি নির্ভরশীলতা হওয়া সেই দেশের অর্থনীতির জন্য ভয়াবহ হতে পারে। এছাড়া বেশি আমদানি নির্ভরশীলতা গৃহস্থ উন্নয়ন কার্যকলাপের কমতিকে দেখায়। অত্যাধিক আমদানি নির্ভরশীলতা অর্থাৎ দেশের বাইরে থেকে আমদানি করা সামগ্রীর উপর নির্ভরশীলতা দেশের রিজার্ভের উপর একটি বড় প্রভাব ফেলে।
আমরা যদি বাংলাদেশের এক্সপোর্ট আইটেমকে দেখি তাহলে সবার উপরে আছে টেক্সটাইল অর্থাৎ বস্ত্র সামগ্রী। দেশের 85% এক্সপোর্ট এই টেক্সটাইল কোম্পানিগুলি বহন করে। টেক্সটাইল ছাড়াও ফুটওয়্যার, অ্যানিমেল ওয়েল, ভেজিটেবল ওয়েল ও আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ও হেয়ারও রপ্তানি করে। আর যদি দেখি বিদেশ থেকে বাংলাদেশে কী কী আইটেম আমদানি করা হয় তাহলে কটন অর্থাৎ তুলো, মেশিনারি প্রোডাক্ট অর্থাৎ বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত যন্ত্রপাতি, এরপর ক্রুড অয়েল ও আয়রন ও স্টিল আরও অন্যান্য সামগ্রী যুক্ত আছে। স্বাধীনতার পর বাংলাদেশের ওয়ার্কফোর্সের কমতি না থাকার কারণে টেক্সটাইলের মতো ইন্ডাস্ট্রিগুলি প্রচুর গ্রোথ করে, কিন্তু বছরের পর বছর সরকার দেশের অন্যান্য প্রয়োজনীয়তাগুলিকে ফোকাস করতে পারেনি। সরকার বিভিন্ন প্রয়োজনীয়তাকে পূরণ করার জন্য যে সুইটেবল ইনফ্রাস্ট্রাকচার দরকার সেটা পূরণ করতে পারেনি। এটা একটা কারণ যার জন্য বাংলাদেশ অন্যান্য দেশ থেকে প্রয়োজনীয় সামগ্রী কেনার ওপর নির্ভরশীল। 2019-এ করোনা সময়কালে বাংলাদেশের প্রধান এক্সপোর্ট টেক্সটাইল কোম্পানিগুলোর কার্যকলাপ বন্ধ ছিল। এক্সপোর্ট বন্ধ থাকার কারণে সরকারের ভারী ক্ষতি হয়। দেশের এক্সপোর্ট ও ইম্পোর্টের মধ্যে আসা এই গ্যাপ ট্রেড ডেফিসিয়েন্সির জন্ম দেয়। 2022-এর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের 2022 থেকে 2023-এর ফার্স্ট 6 ফাইন্যান্সিয়াল মাসের ট্রেড ডেফিসিয়েট ছিল $18 বিলিয়ন এবং আগামী সময়ে এই ডেফিসিয়েট আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। আর শ্রীলঙ্কার মতোই বাংলাদেশেও এক্সপোর্ট সোর্সের অভাব আর ইম্পোর্টের উপর অতিরিক্ত নির্ভরশীলতা সরকারের আয়কে কম করে দেবে। আর সরকারের আয় কমলে দেশের ইনফ্রাস্ট্রাকচার, স্বাস্থ্য, শিক্ষার উপর প্রভাব পড়বে, জনগণকে আরও দরিদ্রতার দিকে ঠেলে দিবে। আর এভাবে বাংলাদেশেও ধীরে ধীরে শ্রীলঙ্কার মতো আর্থিক ও সামাজিক রাজনৈতিক সংকটে ফেসে যাবে। চতুর্থ কারণ হলো বাংলাদেশের ইনসাফিসিয়েন্ট ফোর্স অফ এনার্জি। বাংলাদেশের ফরেক্স রিজার্ভের কমতি আর ট্রেড ডেফিসিয়েটের বৃদ্ধি, যার জন্য দেশে এনার্জি সোর্সের কমতি একটি বড় কারণ হয়ে দাঁড়ায়। যেহেতু বাংলাদেশ একটি ডেভেলপিং কান্ট্রি, বাংলাদেশ আজও কনভার্সনাল উৎস অর্থাৎ ক্রুড অয়েল ও কয়লার উপর নির্ভরশীল। যেখানে একদিকে ইন্ডিয়া ও অন্যান্য দেশ ফসিল জ্বালানি নির্ভরশীলতাকে কমানোর চেষ্টা করছে, অন্যদিকে বাংলাদেশ 2022 থেকে 2023 পর্যন্ত খনিজ জ্বালানির নির্ভরশীলতাকে দ্বিগুণ হারে বৃদ্ধি করার পরিকল্পনা করছে। ইন্টারন্যাশনাল মার্কেটে এই জ্বালানির দামের বৃদ্ধি যে কোনো মুহূর্তে বাংলাদেশে ইলেকট্রিসিটি সংকট দেখা দিতে পারে। তাই বাংলাদেশকে প্রাকৃতিক উৎস যেমন সোলার ও উইন্ড পাওয়ারকে ব্যবহারের উপর গুরুত্ব দেওয়া উচিত। আর তা না হলে শ্রীলঙ্কার মতোই বাংলাদেশেও এনার্জি সোর্সের জন্য অন্যান্য দেশের উপর নির্ভরশীল থাকতে হবে। কারণ নাম্বার 5 হলো দুর্বল হচ্ছে বাংলাদেশের টাকা। ইন্টারন্যাশনাল মার্কেটে বাংলাদেশের টাকার ভ্যালু ক্রমাগত কমায় বাংলাদেশের আর্থিক সংকট আরও বৃদ্ধি পাচ্ছে। যেখানে 2017-তে $1 বাংলাদেশি টাকাতে 78 ছিল, সেটা 2022-এ বাংলাদেশি টাকা $1 94 পর্যন্ত এসে পৌঁছেছে। টাকার ভ্যালু কমার কারণে ইম্পোর্ট বিল আরও বৃদ্ধি পাচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে ফরেক্স রিজার্ভের উপর। ইন্টারন্যাশনাল মার্কেটে বাংলাদেশের টাকার ভ্যালু যেভাবে কমছে, সরকার দ্বারা কোনো সুইটেবল সিদ্ধান্ত না নিলে বাংলাদেশ পরবর্তী শ্রীলঙ্কা হতে খুব দেরি নেই। এছাড়া পরবর্তী যে কারণটি দেখা যাচ্ছে সেটা হলো এক্সটার্নাল ডেট। সরকার আয়ের কমতির কারণে শ্রীলঙ্কা IMF ও ওয়ার্ল্ড ব্যাংক এবং চায়নার মতো দেশের কাছ থেকে লোন নিয়ে নিজের চাহিদা পূরণ করেছিল। আর সরকার এই লোনকে উপযুক্তভাবে কাজে না লাগানোর জন্য এই লোন শোধ করতে না পারায় এই লোনের পরিমাণ আরও বৃদ্ধি পাচ্ছে। শ্রীলঙ্কার মতোই বাংলাদেশও এক্সটার্নাল লোন নিয়েই চলেছে। 2021-এ বাংলাদেশের এক্সটার্নাল ডেট ছিল $90 বিলিয়ন, যেটা 2000 সালের তুলনায় 24% বেশি। বাংলাদেশ সরকার বছরের পর বছর ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে লোন নিয়েই যাচ্ছে। আর সরকারের ইনসাফিসিয়েন্ট ইনকামের জন্য এই লোন পরিশোধ করতে না পারায় আরও লোন নেওয়ার প্রয়োজন পড়বে। আর বাংলাদেশও শ্রীলঙ্কার মতোই ডেট ট্র্যাপে ফেসে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া অন্যান্য কারণ এক্সপার্ট দ্বারা আশঙ্কা করা হচ্ছে। আর অন্যান্য কী কী কারণ হতে পারে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। শ্রীলঙ্কার এই ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশের চারপাশে ঘোরাফেরা করছে। যদি সময় থাকতে বাংলাদেশ সরকার সঠিক সিদ্ধান্ত বেছে না নেয় তাহলে সেই দিন আর বেশি দূরে নয় যখন বাংলাদেশেও শ্রীলঙ্কার মতো পরিস্থিতি আসবে। সরকারকে নিজের অর্থনীতিতে ভালো সিদ্ধান্ত নেওয়া উচিত, যাতে ফরেক্স রিজার্ভের কমতি ও দুর্বল টাকাকে মজবুত করা যায়। এছাড়া সরকারকে খনিজ জ্বালানির উপর নির্ভরশীলতা কমিয়ে নতুন এনার্জি সোর্সের দিকে নজর দিতে হবে। এতে ইম্পোর্ট বিলের ওপর চাপ কমবে। এরপর সরকারকে এক্সটার্নাল লোনের ব্যবহারকে সঠিকভাবে করতে হবে। বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচার, এনার্জি সেক্টর এবং ম্যানুফ্যাকচারিং সেক্টরের উপর নজর দিতে হবে এবং তার থেকে আসা আয় দিয়ে লোনকে শোধ করতে হবে। আর নতুন নতুন আয়ের উৎসকে বাড়াতে হবে। ইম্পোর্ট নির্ভরশীলতা কমিয়ে এক্সপোর্টকে বাড়াতে হবে। এখানে একটা কথা বলে রাখি, আমি কোনো ইকোনমিক এক্সপার্ট নই। যে বিভিন্ন তথ্যগুলি বিশ্লেষণ করা হলো এগুলি ইন্টারনেট থেকে সংগ্রহ করা। আর এই সম্পূর্ণ বিষয় থেকে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি সবার পছন্দ হয়েছে। আর এই ভিডিওটি থেকে কিছু শিখতে পারলে ও জানতে পারলে মেক শিওর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি বন্ধু ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আবারও বলছি, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।